পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে গল্পটা পড়ব তার নাম কানু কহে রায়। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ছোটনাগপুরের একটি বড় শহর হইতে যে পাকা রাস্তাটি ৬০ মাইল দূরের অন্য একটি বড় শহরে গিয়াছে, সেই রাস্তা দিয়া একটি মোটর গাড়ি চলিয়াছে। শীতান্তের অপরাহ্ন, বেলা আন্দাজ ৩টা। রাস্তার দুপাশে অসমতল জঙ্গল, কোথাও ঘন কোথাও বিরল। দূরে দূরে পাহাড়ের নুব্জপৃষ্ঠ দেখা যায়। দৃশ্যটি নয়নাভিরাম, বাতাসের আতপ্ত শুষ্কতা স্পৃহণীয়। মোটর মন্দ গতিতে চলিয়াছে, তরা নাই। স্টিয়ারিংয়ের উপর ২ অলস বাহু রাখিয়া মোটর চালাইতেছে একটি যুবতী, পরিণত যৌবনা, বয়স অনুমান ২৫। মুখের স্বাভাবিক সৌন্দর্যের উপর প্রসাধনের নৈপুণ্য মুখখানিকে আরও চিত্তাকর্ষক করিয়া তুলিয়াছে। চোখে হরিদাভ মোটর গগল, পরিধানে কাশ্মীরি পশমের শাড়ি ও ব্লাউজ, সর্বোপরি সর্বাঙ্গে জড়াইয়া একটি আমন্থর আত্মপ্রসন্নতা। যুবতীর নাম মমতা। মোটর যে শহরের দিকে চলিয়াছে, সেই শহরের ম্যাজিস্ট্রেট মিস্টার ভৌমিক তাহার স্বামী। সে যে শহর হইতে ফিরিতেছে, সেখানে তাহার মামার বাড়ি। সে মামার বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াইতে গিয়াছিল, এখন স্বামী গৃহে ফিরিতেছে। তাহার পাশে বসিয়া আছে তাহার মামাতো বোন সতী, বয়সে তাহার চেয়ে বছর ৩ ছোট। দেখিতে তাহার মতো সুন্দরী নয়, কিন্তু স্ত্রী আছে। চোখ দুটি চপল, অধর চটুল, সহজেই হাসিতে পারে। বেশভূষার বিশেষ পার্থক্য নাই। প্রসাধনের মধ্যে ভ্রুর মাঝখানে সিঁদুরের টিপ, গালে রুজের একটু আভাস। সতীর বাবা লন্ডনে হাই কমিশনের অফিসে বড় চাকরে। সতী সেই সূত্রে ২ বছর বিলাতে ছিল, সম্প্রতি ফিরিয়াছে। বর্তমানে সে মমতার সঙ্গে ভগিনীপতির গৃহে বেড়াইতে যাইতেছে। গাড়িতে আর কেহ নাই। পিছনের আসনে দুজনের ফারকোট, হ্যান্ডব্যাগ, ২টো বিলিতি কম্বল। গাড়ির পশ্চাৎভাগে খোলের মধ্যে 2টা সুটকেস ইত্যাদি। গাড়ি স্বচ্ছন্দ গমনে চলিয়াছে। ২ বোনে বিশ্রাম ভালাপ করিতেছে। সতী বেশি কথা বলিতেছে, মমতা সায় উত্তর দিতেছে। সতী এক সময় বলিল, আমি কেবল বলে চলেছি, তুই চুপটি করে আছিস, এবার তুই কথা বল, আমি শুনি। মমতা আলস্য ভরে বলিল, আমার বলার কিছু থাকলে তো বলবো। তুই ২ বছর বিলেতে থেকে এলি, কত নতুন জিনিস দেখলি, তা বিলেতের কথা তো কিছুই বলছিস না। সতী বলিল, কি বলবো, বিলেত দেশটা মাটির, মানুষগুলো আমাদেরই মতো, কেবল রং কটা। আর কিছু বলবার নেই? বলবার অনেক আছে, কিন্তু সেগুলো প্রশংসার কথা নয়। বিচ্ছিরি দেশ ভাই, আমার একটুও ভালো লাগেনি। এত মানুষ চারিদিকে, যে মনে হয় যেন গিজগিজ করছে, একটু নিরিবিলি নেই কোথাও। তা সভ্য দেশে মানুষ থাকবে না তো কি বাঘ ভাল্লুক থাকবে? আমি তো বাবু মানুষ না হলে একদণ্ড টিকতে পারি না, প্রাণ পালাই পালাই করে। সতী হাসিল, তোর কথা আলাদা, তুই হলি সভ্য মানুষ, আমি একটু জঙ্গলি আছি। মানুষের সঙ্গ যে একেবারে ভালো লাগে না তা নয়, কিন্তু নিরিবিলিও চাই। এই দেখ দেখি, কি সুন্দর দেশের ভিতর দিয়ে আমরা চলেছি, কোথাও মানুষের চিহ্ন নেই। মাথার উপর সূর্য, মিঠে করা বাতাস, চারিদিকে জঙ্গল, এমন দৃশ্য বিলেতে কোথাও নেই। মমতা বলিল, গরম পড়ুক, তখন এ দৃশ্যের চেহারা বদলে যাবে। সতী বলিল, তা বদলাক। মা গো, বিলেতে কি ঋতু বলে কিছু আছে? শুধু হাড় ভাঙা শীত আর পচা বর্ষা। দেখ দেখি আমাদের দেশ, শীত গেলেন তো এলেন ঋতুরাজ বসন্ত, তারপর এলেন গ্রীষ্ম, আগুন দিয়ে পুড়িয়ে 10 দিক শুদ্ধ করে নিলেন। গ্রীষ্মের পর বর্ষা এসে সব কালিধুলি ধুয়ে দিয়ে গেলেন। অমনি এলো সোনার শরৎ, তারপর হিমের আমেজ নিয়ে হেমন্ত, তারপর আবার শীত। কি সুন্দর বল দেখি, যেন 6টা ঋতু এসরাজের তারের উপর সারেগামাপা সাজছে। মমতার ঠোঁটের কোণ একটু অবনত হইল। তোর কবিত্ব রোগ এখনো সারেনি দেখছি। সতী হাসিয়া উঠিল, ও সারবার নয়,
কিন্তু সত্যি বলছি দিদি, বিলেতে 2 বছর ছিলুম, একটাও কবিতা লিখিনি। যখন বড্ড মন খারাপ হতো তখন ঘরে দোর বন্ধ করে গান গাইতুম। কি গান গাইতিস? গাইতুম ধনধান্য পুষ্প ভরা, গাইতুম কোন দেশেতে তরুলতা, আরও গাইতুম কানু কহে রাই। মমতা চকিত বিস্ফারিত চক্ষে চাহিল। কানু কহে রাই? সতী হাসি ভরা মুখে খানিকক্ষণ মমতার পানে চাহিয়া রহিল, তরল কণ্ঠে বলিল, হ্যাঁ, কেন, ও গান কি বিলেতে গাইতে নেই? মমতা একটু গম্ভীর হইয়া রহিল, শেষে বলিল, যাই বলিস, গানটা কেমন চাষাড়ে গোছের। সতী বলিল, তা তো হবেই, চণ্ডীদাস যে চাষা ছিলেন, ধোপিনীকে নিয়ে কি কাণ্ডটাই করেছিলেন, কিন্তু গানটি ভারী মিষ্টি ভাই। আমার একটুও ভালো লাগে না, ড্রয়িং রুমে ও গান চলে না। একটু নীরব থাকিয়া বলিল, ওই গান গেয়েছিল বলে একজনকে বিয়ে করিনি। সতীর চোখে উত্তেজনাপূর্ণ কৌতূহল নৃত্য করিয়া উঠিল। হোমা, তাই নাকি? আমি তো কিছু জানি না। বিলেত যাবার মাস কয়েক পরে খবর পেলুম তোর বিয়ে হয়েছে। কি হয়েছিল বল না ভাই। মোটর একটানা গুঞ্জন করিতে করিতে চলিয়াছে। মমতা তরাহীন কণ্ঠে বলিতে আরম্ভ করিল, 2 বছর আগেকার কথা। তুই তখন সবে বিলেত গিয়েছিস। কলকাতার বাড়িতে রোজ সন্ধেবেলা 4-5টি যুবা পুরুষের আবির্ভাব হয়। কেউ মিলিটারি ক্যাপ্টেন, কেউ সিভিলিয়ান, কেউ শুধুই অভিজাত বংশের ছেলে। আমার কিন্তু কাউকেই ঠিক পছন্দ হচ্ছে না। বাবার ইচ্ছে ক্যাপ্টেনটিকে বিয়ে করি, আর মার ইচ্ছে চিফ সেক্রেটারির অ্যাসিস্ট্যান্টকে। আমি কিছু ঠিক করতে পারছি না। এমন সময় একজন এলেন, নূতন লোক, কলকাতায় থাকেন না, মাঝে মাঝে আসেন। শিক্ষিত, চেহারা ভালো, দেখে মনে হয় সিভিলাইজড মানুষ। নাম মৌলিনাথ। সতী বলিল, তুই বুঝি প্রেমে পড়ে গেলি? মমতা বলিল, একটু একটু। সতী বলিল, প্রেমে আবার একটু একটু পড়া যায় নাকি? যায়, মনের জোর থাকা চাই। তারপর শোন, বেশ ভাব হয়ে গেল, মা বাবারও পছন্দ। বিয়ে প্রায় ঠিক হয়ে গেল। একদিন বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। মার ইচ্ছে ডিনারের পর এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করবেন। ডিনারের আগে ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে। একজন অতিথি প্রশ্ন করলেন, মৌলিনাথ বাবু, আপনি গান গাইতে জানেন? তিনি বললেন, জানি সামান্য। সবাই ছেঁকে ধরল, একটা গান করুন। তিনি বললেন, আমি পিয়ানো বাজাতে জানি না, সাদা গলায় গাইছি। এই বলে মেঠো সুরে গান ধরলেন, কানু কহে রাই। সতী কৌতুক বিহ্বল কণ্ঠে বলিল, তারপর? আমার মাথায় বজ্রাঘাত। অতিথিরা গা টেপাটেপি করে হাসছে। এ যেন একটা বোষ্টম ভিকিরি ড্রয়িং রুমে ঢুকে পড়েছে। আমি মাকে গিয়ে বললুম, আজ এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করো না। মৌলিনাথ বাবু বোধহয় বুঝতে পেরেছিলেন। ডিনারের পর আমাকে আড়ালে ডেকে বললেন, একটা কথা আপনাকে বলা হয়নি। আমার এখন যে রূপ দেখছেন, এটা আমার ছদ্মবেশ। আসলে আমি অসভ্য মানুষ, বনে জঙ্গলে ঘুরে বেড়াই। শহুরে লোকজনের মধ্যে বেশি দিন থাকতে পারি না। আমাকে যিনি বিয়ে করবেন তাকে বনে জঙ্গলেই থাকতে হবে। আমি বললুম, তাহলে এক কাজ করুন, একটি সাঁওতাল মেয়ে বিয়ে করুন। তিনি বললেন, আপনি ঠিক বলেছেন, আচ্ছা নমস্কার, বলে সোজা বেরিয়ে গেলেন। সতী বলিল, ভারী আশ্চর্য মানুষ তো, তারপর আর ফিরে আসেননি? মমতা বলিল, না, এলেও আমি দেখা করতুম না। এই ঘটনার কয়েকদিন পরে ইনি এলেন। ইনি কে? ম্যাজিস্ট্রেট সাহেব? হ্যাঁ, 1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেল। সতী একটি গভীর নিঃশ্বাস ফেলিল, বলিল, নাটক বিয়োগান্ত কি মিলনান্ত বুঝতে পারছি না। দিদি, তোর মনে একটু আফসোস নেই? মমতা দৃঢ় ওষ্ঠাধরে বলিল, একটুও না। আমি যা চেয়েছি 1000টার মধ্যে তাই বেছে নিয়েছি। সতী কিছুক্ষণ বিমনা থাকিয়া বলিল, ম্যাজিস্ট্রেট সাহেবকে ভালোবাসিস? মমতা বলিল, স্বামীকে যতটা ভালোবাসা উচিত ততটা ভালোবাসি, আর কি চাই।
কিছুক্ষণ আর কোনো কথা হইল না। গাড়ি চলিয়াছে। সূর্যের রং ঘোলা হইতে আরম্ভ করিয়াছে। হঠাৎ মোটরটা গোলমাল আরম্ভ করিল। এতক্ষণ বেশ অনাহত ছন্দে চলিয়াছিল, এখন ২-৪ বার হ্যাঁচকা দিয়া চলিতে চলিতে শেষে ইঞ্জিন বন্ধ করিয়া দাঁড়াইয়া পড়িল। দুই বোন শঙ্কিত দৃষ্টি বিনিময় করিল। সতী বলিল, এই মজিয়েছে। গাড়িকে সচল করিবার চেষ্টা সফল হইল না। মমতা বলিল, বোধহয় কার্বুরেটরে ময়লা ঢুকেছে। সতী বলিল, স্পার্কিং প্লাগও হতে পারে। মমতা জিজ্ঞাসা করিল, তুই মেরামতের কিছু জানিস? কিছু না। তুই? আমিও না। সব দোষই হতভাগা ওসমানের। ওকে বলে দিয়েছিলুম গাড়ির কলকবজা সব দেখে শুনে রাখতে। তা এই করেছে। দাঁড়াও না, আজ বাড়ি গিয়েই তাকে বিদেয় করব। সে তো পরের কথা, এখন বাড়ি পৌঁছবার উপায় কি? সতী গাড়ি হইতে নামিল। মমতা বলিল, উপায় তো কিছু দেখছি না। যদি এ রাস্তায় মোটর যায় তবে লিফট পাওয়া যাবে, কিন্তু এই রাস্তায় যে ছাই মোটরও বেশি চলে না। মমতা গাড়ি হইতে নামিল। চশমা খুলিয়া অত্যন্ত বিরক্তভাবে চারিদিকে চাহিল। জঙ্গলের মধ্যে আজ রাত কাটাতে হবে দেখছি। সতী প্রশ্ন করিল, শহর এখান থেকে কত দূর? মমতা মাইল মিটার দেখিয়া হিসাব করিয়া বলিল, 10-11 মাইল। সতীর চোখে একটা নূতন আইডিয়ার ছায়া পড়িল। সে বলিল, 10-11 মাইল? তাই না, এক কাজ করি, এখনো বেলা আছে, এখন থেকে হাঁটতে শুরু করলে সন্ধে হতে হতে শহরে পৌঁছে যাব। কি বলিস? মমতা রাস্তার ধারে একটা পাথরের চাঙরের উপর বসিয়া পড়িল। আমাকে কেটে ফেললেও আমি 11 মাইল হাঁটতে পারব না। সতী আর একটা চাঙরের উপর বসিল। তবে তো মুশকিল, অন্য মোটর যদি না আসে এইখানেই রাত্রিবাস করতে হবে। জঙ্গলে নিশ্চয়ই বাঘ ভাল্লুক আছে, আমাদের গন্ধ পেয়ে বেরিয়ে আসবে। না, আজ বেঘরে প্রাণটা গেল। মমতা দুহাতে মুখ ঢাকিয়া বসিয়া রহিল। সতী ছটফট করিয়া বেড়াইতে লাগিল। একবার উঠিয়া একবার বসিয়া মোটরের কলকবজা নাড়াচাড়া করিয়া অবশেষে আবার চাঙরে আসিয়া বসিল। দিদি, তোর খিদে পায়নি? মমতা চোখ তুলিল। তেষ্টা পেয়েছে, আমার পেট চুই চুই করছে। সঙ্গে খাবার কিছু আছে নাকি? হুম, মামিমা দিতে চেয়েছিলেন, নিলুম না। ভেবেছিলুম 4টের মধ্যে বাড়ি পৌঁছে চা খাব। সতী বনের পানে চাহিয়া রহিল। 10 মিনিট এইভাবে কাটিবার পর সতী হঠাৎ লাফাইয়া উঠিয়া বলিল, ও দিদি, দেখ দেখ, ধোঁয়া। মমতা চোখ তুলিল। বনের মধ্যে আন্দাজ 6 মাইল দূরে তরুশ্রেণীর মাথায় ধোঁয়ার একটা স্তম্ভ ধীরে ধীরে ঊর্ধ্বে উঠিতেছে। সতী বলিল, নিশ্চয়ই ওখানে সাঁওতালদের বস্তি আছে, চল যাই, আর কিছু না হোক জল তো পাওয়া যাবে। মমতা বলিল, যদি বস্তি না হয়, যদি জঙ্গলে আগুন লেগে থাকে? দূর, আগুন লাগলে কি এমন তাল গাছের মতো সোজা ধোঁয়া ওঠে? আয় আয়। কিন্তু মোটর এখানে পড়ে থাকবে। তোর ভাঙা মোটর কেউ চুরি করবে না, আয়। এক্ষুনি কিন্তু ফিরে আসব। রাত্রিরে আমি বনের মধ্যে থাকছি না। মোটরের কাজ তুলে সারা রাত্রির বসে থাকবো, সেও ভালো। ভাবিস নি, একটা কিছু ব্যবস্থা হবেই। দুজনে গাড়ির ভিতর হইতে হ্যান্ডব্যাগ লইয়া গাড়ি লক করিয়া বনের মধ্যে প্রবেশ করিল। বন ক্রমশ ঘন হইয়াছে বটে, কিন্তু অন্ধকার নয়। জমি উঁচু নিচু এবং শিলা মিশ্রিত। মাঝে মাঝে নালার মতো খাঁজ পড়িয়াছে। 10 মিনিট হাঁটিবার পর তাহারা ধোঁয়ার উৎসমুখে উপস্থিত হইয়া হাঁ করিয়া দাঁড়াইল। সাঁওতালদের বস্তি নয়, একটি মাত্র গৃহ। তাহাও এমন বিচিত্র যে মনে হয় ব্রহ্ম শ্যামদেশের জঙ্গলে আসিয়া পৌঁছিয়াছে। বিঘাখানেক মুক্ত স্থানে বড় বড় মহিরুহ দিয়া বেষ্টিত। মাঝখানে চত্বরের মতো একটি প্রস্তরপট্ট। প্রস্তরপট্টের সম্মুখে কয়েকটি ঘন সন্নিবিষ্ট গাছের মাথা কাটিয়া কেবল স্তম্ভের মতো কাণ্ডগুলিকে রাখা হইয়াছে। সেই স্তম্ভগুলির মাথায় কাঠের ফ্রেমে বাঁধানো একটি ঘর। ঘরটি মাটি হইতে 10-12 হাত উচ্চে, মই দিয়া উঠিতে হয়। মইটি ঘরের দ্বারের সম্মুখে লাগানো আছে। ঘরে জনমানব আছে বলিয়া মনে হইল না।
কিন্তু প্রস্তরপট্টের উপর আগুন জ্বলিতেছে, তার উপর পাথরের ঝিঁকে বসানো একটি প্রকাণ্ড জলের কেটলি। সতী কিছুক্ষণ চক্ষু গোলাকার করিয়া দেখিল, তারপর করতালি দিয়া হাসিয়া উঠিল। দিদি, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? জাপানি রূপকথা। আমরা এক দৈত্যের আস্তানায় এসে পড়েছি। দেখছিস না কত বড় কেটলিতে চা গরম হচ্ছে? মমতা বলিল, কিন্তু দৈত্যটি কোথায়? সতী বলিল, নিশ্চয়ই মানুষ শিকার করতে গেছে, চায়ের সঙ্গে খাবে। কিংবা হয়তো জাপানি দৈত্য নয়, আমাদের কুম্ভকর্ণ ঘরে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। দেখব নাকি? সতী উৎসাহে মাতিয়া উঠিয়াছে। অনুমতির অপেক্ষা না করিয়া মইয়ের সাহায্যে তরতর করিয়া উপরে উঠিয়া গেল। মইয়ের সর্বোচ্চ ধাপে উঠিয়া দ্বারের ভিতর উঁকি দিয়া সে কলকুজন করিয়া উঠিল। ও দিদি, শিগগির আয়, দেখবি আয় কি সুন্দর সাজানো ঘর। মমতা মইয়ের নিচে হইতে উৎকণ্ঠিত স্বরে বলিল, কেউ আছে নাকি? কেউ না। মমতা তবু ইতস্তত করিতেছে দেখিয়া বলিল, তোর কি মই বেয়ে উঠতে ভয় করছে নাকি? মমতা আর দ্বিধা করিল না, উপরে উঠিল। দুই বোন ঘরে প্রবেশ করিল। টঙের উপর ঘরটি সমচতুষ্কোণ, তক্তার মেঝে, তক্তার দেওয়াল, 3টি দেওয়ালে জানালা, মেঝের একপাশে বিছানা, বিছানার পাশে ভাল্লুকের চামড়ার উপরে কয়েকটি বই। ঘরের অন্য পাশে দেওয়াল ঘেঁষিয়া সারি সারি গৃহস্থালির দ্রব্য সাজানো, থালা, বাটি, গেলাস, চায়ের প্যাকেট, বিস্কুটের টিন, প্রাইমার স্টোভ, হ্যারিকেন, লণ্ঠন ইত্যাদি। দেওয়ালের গায়ে সমতলভাবে টাঙানো একটি রাইফেল ও একটি ছড়রা বন্দুক। পরিমিত আরাম ও নিরাপত্তার সহিত জঙ্গলে বাস করিতে হইলে সভ্য মানুষের যাহা যাহা প্রয়োজন সবই আছে। চমৎকৃত চক্ষে চারিদিকে চাহিতে চাহিতে সতী বলিল, কি সুন্দর ঘর দিদি! আমার যদি এমন একটা ঘর থাকতো, আমি রাত দিন এই ঘরেই থাকতুম, একটি বারও নিচে নামতুম না। মমতা কহিল, জলের কলসি রয়েছে দেখছি, একটু খেলে হতো। খা না, এই নে। কলসি হইতে জল গড়াইয়া সতী মমতাকে দিল। তারপর বিস্কুটের টিন হইতে এক মুঠি বিস্কুট লইয়া একটিতে কামড় দিল। অন্য বিস্কুটগুলি মমতার দিকে বাড়াইয়া দিয়া বলিল, খাসা বিস্কুট, এই নে। মমতা বলিল, পরের বিস্কুট না বলে খেতে নেই, রেখে দে। সতী বলিল, তোর সবটাতেই আদব কায়দা। গৃহস্বামী যত বড় দৈত্যই হন, 2টি অভুক্ত অতিথিকে নিশ্চয়ই খেতে দিতেন। নে খা, আয় বসি। মমতা একটি বিস্কুট লইল। বসবো কোথায়? চেয়ার কই? ওই তো বিছানা রয়েছে। না। কেন, পরপুরুষের বিছানায় বসলে ম্যাজিস্ট্রেট সাহেব রাগ করবেন? তবে আমি বসি, আমার তো রাগ করবার লোক নেই। সতী বিছানার প্রান্তে হাঁটু তুলিয়া বসিল। মমতা দাঁড়াইয়া টিয়া পাখির মতো বিস্কুটের কোণ ঠুকরাইতে লাগিল। 2খানা বই মাথার বালিশের পাশে পড়িয়াছিল। সতী একটা বইয়ের পাতা উল্টাইয়া বলিয়া উঠিল, ও দিদি, সঞ্চয়িতা, দৈত্য কবিতা পড়ে। এটা কি বই দেখি? ও বাবা, মহাভারতের সারানুবাদ। আমাদের দৈত্য দেখছি ভারী শিক্ষিত দৈত্য। মমতা বলিল, এবার চল, গাড়িতে ফিরে যেতে হবে, সন্ধে হতে আর বেশি দেরি নেই। আর একটু বসবি না? দৈত্য হয়তো এক্ষুনি ফিরে আসবে। না, চল। সতী অনিচ্ছা ভরে উঠিল। আর একটু থেকে গেলে হতো, হয়তো দৈত্য মোটর ইঞ্জিন মেরামত করতে জানে। সেকালের ময়দানব কত বড় ইঞ্জিনিয়ার ছিল জানিস তো? মমতা বলিল, জঙ্গলে টং বেঁধে থাকে, সে আবার মোটর মেরামত করবে। চল নিচে যাই। মই দিয়ে উপরে ওঠা যত সহজ, নিচে নামা তত সহজ নয়। দুজনে অতি সন্তর্পণে নামিল। মমতা হাঁপ ছাড়িয়া বলিল, বাঁচলুম। সতী চারিদিকে লুব্ধ দৃষ্টিপাত করিয়া ফিরিয়া যাইবার জন্য পা বাড়াইয়াছে, এমন সময় বাধা পড়িল। জঙ্গলের ভিতর হইতে কে উচ্চৈস্বরে গাহিয়া উঠিল, কানু কহে রাই, কহিতে ডরাই, ধবলি চড়াই মুই। আচমকা গানের শব্দে 2 ভগিনী পরস্পর হাত চাপিয়া ধরিল। গান দ্রুত কাছে আসিতেছে। কহে রাই, কহিতে ডরাই, ধবলি চড়াই মুই।
সতী রুদ্ধশ্বাসে প্রশ্ন করিল, দিদি? মমতা ফ্যাকাশে মুখে বলিল, মনে হচ্ছে মৌলিনাথবাবুর গলা। এইবার দেখা গেল ঘন গাছপালার চক্র অতিক্রম করিয়া একটি লোক আসিতেছে, তাহার সঙ্গে একটি শ্বেতবর্ণ গাভী। গরুর দড়ি ধরিয়া লোকটি আসিতেছে, পরিধানে হাফ প্যান্ট ও গরম খাকি শার্ট, পায়ে বুটজুতা। সে মনের আনন্দে তারস্বরে গাহিতেছে, ওগো রাখালিয়া মতে কি জানি পিরেতে প্রেমের, আমি কি বা জানি রাখালিয়া মতে কি জানি পিরেতে প্রেমের পসরা তুই। হঠাৎ লোকটির গান থামিল, সে দাঁড়াইয়া পড়িল। গরুর দড়ি তাহার হাত হইতে খসিয়া পড়িল। তারপর সে দ্রুত অগ্রসর হইয়া মমতা ও সতীর সম্মুখে দাঁড়াইল। সতী দেখিল লোকটি সুপুরুষ, মুখের গঠন সুন্দর এবং দৃঢ় বলিষ্ঠ আয়তদেহ। মাথার চুলে কদম ছাঁট, কিন্তু সেজন্য তাহার মুখ শ্রীহীন হয় নাই, বরং করটির সুন্দর অস্থি গঠন আরও পরিস্ফুট হইয়াছে। সতী মনের মধ্যে একটা শিহরণ অনুভব করিল। এই মৌলিনাথ, যাহাকে মমতা প্রত্যাখ্যান করিয়াছিল। মৌলিনাথ বলিল, আপনারা? সতী এক নিঃশ্বাসে বলিল, আমরা মোটরের রাস্তা দিয়ে যাচ্ছিলুম, মোটর খারাপ হয়ে গেছে। রাস্তার ধারে বসেছিলুম, আপনার ধোঁয়া দেখে এখানে এসেছি। আপনার ঘরে ঢুকেছিলুম, বিস্কুট খেয়েছি। আপনি এত বড় কেটলিতে চায়ের জল চড়িয়েছেন কেন? এত চা খাবেন? মৌলিনাথ গম্ভীর মুখে একবার কেটলির দিকে তাকাইল, বলিল, ওটা চায়ের জল নয়, স্নান করব বলে চড়িয়েছিলুম। সতী একটু হাঁ করিয়া বলিল, ও, আপনি গরম জলে স্নান করেন? মৌলিনাথ বলিল, রোজ গরম জলে স্নান করি না, কাছেই একটা ঝর্ণা আছে, তাতে স্নান করি। আজ গরম জলে নাইবার ইচ্ছে হয়েছিল, তাই জল চড়িয়ে ধবলিকে আনতে গিয়েছিলাম। সতী বলিল, ও, আপনার গরুর নাম ধবলি? কোথায় ছিল? ঝর্ণার ধারে চড়ছিল। ওর বাচ্চা কোথায়? বাছুরটা মারা গেছে। আহা, কি হয়েছিল? হয়নি কিছু, বাঘে নিয়ে গেছে। মমতা একটু অধীরভাবে ইহাদের বিশ্রব্ধ বাক্যালাপ শুনিতেছিল। বলিল, এখানে বাঘ ভাল্লুক আছে নাকি? মৌলিনাথ মমতাকে নিশ্চয়ই চিনিয়াছিল, কিন্তু চেনার কোনো লক্ষণ প্রকাশ করে নাই। এখনও অচেনার মতোই বলিল, বাঘ আছে, কিন্তু মানুষ খেকো বাঘ নয়, ছোট জাতের চিতাবাঘ, নেকড়ে বাঘ এইসব। ভাল্লুকও আছে বটে, কিন্তু তারা নিরামিষাশী। সে যাক, আপনারা দিনের কুটিরে পদার্পণ করেছেন, আমার সৌভাগ্য। আপনাদের জন্য কি করতে পারি? দুই বোন দৃষ্টি বিনিময় করিল। মমতা বলিল, আপনি মোটর মেরামত করতে জানেন? মৌলিনাথ বলিল, জানি সামান্য। যদি সর্দি কাশির মতো মামুলি রোগ হয় তাহলে বোধহয় সারাতে পারব, কিন্তু যদি টাইফয়েড কি মেনিনজাইটিস হয় তাহলে আমার বিদ্যায় কুলোবে না। চলুন দেখি। তিনজনে মোটরের উদ্দেশ্যে চলিল। সতীর চোখে যেন বিদ্যুৎ খেলিতেছে, অধরের কুলে কুলে উত্তেজিত চাপা হাসি। মমতার মুখের ফ্যাকাশে ভাব এখনও কাটে নাই, পাতলা ঠোঁট দৃঢ়বদ্ধ। মোটরের কাছে যখন তাহারা পৌঁছিল তখন সূর্যাস্ত হইয়াছে। মৌলিনাথ বনেট খুলিয়া কলকবজা নাড়াচাড়া করিল। কার্বুরেটর দেখিল, স্পার্ক প্লাগ খুলিল। তারপর বলিল, কি হয়েছে বুঝতে পেরেছি, কিন্তু আজ রাত্রে মেরামত করা যাবে না, অন্ধকারে কিছু দেখতে পাব না। এতক্ষণে প্রায় অন্ধকার হইয়া গিয়া ঠান্ডা হাওয়া বহিতে আরম্ভ করিয়াছে। মমতা ও সতী ফারকোট পরিয়া লইল। তাহলে আজ রাত্রিটা যদি দিনের কুটিরে কাটাতে রাজি থাকেন, তাহলে কাল সকালে গাড়ি মেরামত করে দিতে পারি। ক্ষণিক নীরবতার পর সতী থামিয়া থামিয়া বলিল, তাহলে আজ রাত্রিটা দিনের কুটিরেই কাটানো যাক, কি বলিস দিদি? মমতা সোজা উত্তর দিল না, বলিল, সুটকেস দুটো এখানে পড়ে থাকবে? মৌলিনাথ বলিল, না না, আমি নিচ্ছি। সে পিছনের খোলের ভিতর হইতে সুটকেস দুটি বাহির করিয়া দুহাতে লইল। বিলাতি কম্বল দুটি সতী ও মমতা লইল। মৌলিনাথ বলিল, চলুন। তিনজনে আবার জঙ্গলে প্রবেশ করিল। মাঝখানে মৌলিনাথ, দুপাশে দুজন। কিছুক্ষণ চলিবার পর মমতা বলিল, কোন দিকে যাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না। মৌলিনাথ বলিল,
আমাকে দেখতে পাচ্ছেন তো? আমার উপর নজর রাখুন, আর কিছু দেখবার দরকার হবে না। আরও কিছুক্ষণ অন্ধকারে পথ চলিবার পর মমতা যখন কথা কহিল, তখন তাহার কণ্ঠস্বরে যেন একটু তীক্ষ্ণতা ধরা পড়িল। আমাকে বোধহয় আপনি চিনতে পারেননি? মলিনাথ সহজ সুরে বলিল, চিনতে পেরেছি বই কি। আপনার কাছে আমি লজ্জিত। আপনি যে উপদেশ দিয়েছিলেন তা এখনো পালন করা হয়নি। সাঁওতাল মেয়ে জোগাড় করতে পারিনি। বাকি পথটা নীরবে কাটিল। গৃহের পদমূলে পৌঁছিয়া মলিনাথ বলিল, কম্বল দুটো আমায় দিয়ে দিন, সিঁড়ি দিয়ে উপরে উঠে যান। এই নিন দেশলাই, ঘরে লণ্ঠন আছে, জেলে নেবেন। মমতা জিজ্ঞাসা করিল, শোবার কি ব্যবস্থা হবে? মলিনাথ বলিল, ঘরে বিছানা আছে, তাতে আপনাদের দুজনের কুলিয়ে যাবে। আমি নিচে শোব। সতী বলিল, নিচে কোথায় শোবেন? এই পাথরের চাতালের উপর। গরমের রাত্রে বেশিরভাগ এখানেই শুই। দুই বোন উপরে উঠিয়া গেল। সতী লণ্ঠন জ্বালিল। বাহিরে তখন ঘুটঘুটে অন্ধকার হইয়া গিয়াছে। দুইজনে বিছানায় বসিয়া ফিকা হাসিল। দিদি, ভয় করছে নাকি? একটু একটু। তোর? হাসি পাচ্ছে। কিছুক্ষণ পরে দ্বারের বাহিরে মৌলিনাথের মুন্ডু দেখা গেল। আসতে পারি? আসুন। মৌলিনাথ আসিয়া সুটকেস দুটি মেঝেয় রাখিল। বলিল, চা খাবেন নিশ্চয়ই? আমার সব জোগাড় আছে, কেবল টাটকা দুধ নেই। টিনের দুধ চলবে কি? সতী বলিল, খুব চলবে। মৌলিনাথ স্টোভ জ্বালিল। 10 মিনিট পরে ধুমায়িত চায়ের বাটি ও বিস্কুট সামনে রাখিয়া বলিল, ডিম ভেজে দেব কি? তাজা ডিম আছে। আজ সকালে জঙ্গলে ঘুরতে ঘুরতে এক বন মুরগির বাসা থেকে কয়েকটি সংগ্রহ করেছি। মমতা সতীর মুখের পানে চাহিল। সতী বলিল, এখন থাক, রাত্রিরে হবে। মৌলিনাথ নিজের চা লইয়া তাহাদের অদূরে মেঝেয় বসিল। রাত্রিরের খাওয়ার কথা আমিও ভাবছি। কি রান্না হবে এ সম্বন্ধে মহিলাদের কিছু বলতে যাওয়া ধৃষ্টতা। আমার ঘরে চাল, ডাল, তেল, ঘি, আলু, পেঁয়াজ আছে। এখন আপনারা ব্যবস্থা করুন কি রান্না হবে। মমতা চায়ের বাটিতে একবার ঠোঁট ঠেকাইয়া বলিল, রান্না করা আমাদের অভ্যেস নেই মৌলিনাথ বাবু। মৌলিনাথ কিছুক্ষণ মমতার পানে চাহিয়া রহিল। তারপর নিজের চায়ে একটি চুমুক দিয়া সহজ সুরে বলিল, তা বটে, বেশ, আমিই রাঁধব। শুধু ভয় হচ্ছে আমার রান্না আপনারা মুখে দিতে পারবেন না। সতী লজ্জিতভাবে একটু ইতস্তত করিয়া বলিল, আমি মোটামুটি রাঁধতে জানি। বিলেতে যখন দিশি রান্না খাবার ইচ্ছে হতো, তখন নিজেই রেঁধে খেতুম। মৌলিনাথ এবার সতীর পানে ভালো করিয়া চাহিল। প্রথম সাক্ষাতের পর হইতে মৌলিনাথ যখনই কথা বলিয়াছে, সিধা মমতাকে লক্ষ্য করিয়া কথা বলিয়াছে। অপরপক্ষ হইতে সতী বেশি কথা বলিলেও মৌলিনাথ উত্তর দিয়াছে মমতাকেই। এতক্ষণে সে যেন সতীর স্বতন্ত্র সত্তা টের পাইল। সে কিছুক্ষণ নিবিষ্টভাবে সতীকে নিরীক্ষণ করিয়া বলিল, আপনি রাঁধবেন? তাহলে তো ভালোই হয়। অনেকদিন মেয়েদের হাতের রান্না খাইনি, কিন্তু যে উপকরণ আছে তাতে বেশি কিছু রাঁধা চলবে না। সতী বলিল, খিচুড়ি রাঁধা চলবে? মৌলিনাথ হৃষ্টমুখে বলিল, খুব ভালো হবে। শাস্ত্রে লিখেছে আপদকালে খিচুড়ি। সতী বলিল, আপনি খিচুড়ি ভালোবাসেন তো? অনেকে ভালোবাসে না। মৌলিনাথ বলিল, খুব ভালোবাসি। এ বিষয়ে আমি সম্রাট শাহজাহানের সমকক্ষ। সতী হাসিল। মমতার মুখখানা কিন্তু কেমন যেন বিমর্ষ হইয়া রহিল। ভিতরের বাধা ঠেলিয়া তাহার ব্যবহার স্বাভাবিক হইতে পাইতেছে না। চা শেষ হইলে মৌলিনাথ উঠিল। বলিল, আমি এবার নিচে যাই, ধবলিকে বাঁধতে হবে। সতী জিজ্ঞাসা করিল, কোথায় থাকে ধবলি? এই ঘরের নিচে একটা খোঁয়ার করেছি, রাত্রে সেখানেই বেঁধে রাখি। দিনের বেলা চড়ে বেড়ায়। মৌলিনাথ নামিয়া গেল। মমতা মুখ গম্ভীর করিয়া বসিয়াছিল, পায়ের উপর একটা কম্বল টানিয়া লইয়া শুইয়া পড়িল। সতী তাহার মুখের উপর ঝুঁকিয়া ফিসফিস করিয়া বলিল, দিদি, তুই অমন মনমরা হয়ে আছিস কেন? আমার তো খুব মজা লাগছে। মমতা চোখ বুজিয়া বলিল, বিপদে পড়লে তোর মজা লাগতে পারে, আমার লাগে না। সতী বলিল, বিপদ কই? বিপদ তো কেটে গেছে, কাল সকালেই বাড়ি যাবি।
মমতা মুদিত চক্ষে ক্ষণেক নীরব রহিল। তারপর বলিল, মৌলিনাথবাবুর কাছে অনুগ্রহ নিতে আমার ভালো লাগে না। সতী বলিল, অনুগ্রহ কিসের? বাড়িতে অতিথি এলে সবাই যত্ন করে। তোর যে ওর সঙ্গে বিয়ের কথা হয়েছিল তা ভুলে জানা। উনি তো ভুলেই গেছেন মনে হচ্ছে। মমতা একবার চোখ খুলিয়া সতীর পানে চাহিল, তারপর পাশ ফিরিয়া শুইল। সতী তখন উঠিয়া ফারকোট খুলিয়া ফেলিল, কোমরে আঁচল জড়াইয়া রান্নার আয়োজনে লাগিয়া গেল। নিচে নামিয়া মৌলিনাথ ধবলীকে খোঁয়ারে বন্ধ করিয়া আসিল। প্রস্তর চত্বরের মাঝখানে আগুন প্রায় নিব নিব হইয়াছিল। তাহাতে কয়েকটি শুকনা গাছের ডাল ফেলিয়া দিয়া সম্মুখে বসিল। দুই জানু বাহু বেষ্টিত করিয়া শান্ত মুখে বসিয়া রহিল। উপরের লণ্ঠনের আলোতে ঘরের দরজায় একটি চতুষ্কোণ রচিত হইয়াছে। একটি অস্পষ্ট মূর্তি চলিয়া ফিরিয়া বেড়াইতেছে। মনে হয় যেন মর্তলোক হইতে স্বর্গের একটি আবছায়া দৃশ্য দেখা যাইতেছে। ঘণ্টাখানেক পরে সতী দ্বারের সামনে আসিয়া দাঁড়াইয়া ডাকিল, এবারে আপনি আসুন, খিচুড়ি তৈরি। মৌলিনাথ উপরে উঠিয়া গেল। লণ্ঠন মাঝখানে রাখিয়া তিনজনে খাইতে বসিল। সতী ও মমতা বিছানার ধারে বসিল, মৌলিনাথ ভাল্লুকের চামড়ার উপর। বাটিতে করিয়া গরম খিচুড়ি, সঙ্গে আলু পেঁয়াজের চচ্চড়ি এবং ডিম ভাজা। মৌলিনাথ এক গ্রাস মুখে দিয়াই লাফাইয়া উঠিল, আরে সর্বনাশ, এ কি? সতী শঙ্কিত কণ্ঠে বলিল, খেতে ভালো হয়নি। মৌলিনাথ মাথা নাড়িয়া বলিল, এ তো খিচুড়ি নয়, এ যে পোলাও। সতীর মুখে হাসি ফুটিল। সে নিঃশ্বাস ফেলিয়া বলিল, তবু ভালো, আপনি এমন ভয় পাইয়ে দিতে পারেন। দিদি, সত্যি খিচুড়ি ভালো হয়েছে? মমতা বিরক্তি দমনের বিশেষ চেষ্টা না করিয়া বলিল, হয়েছে রে বাবু, হয়েছে। আমার মুখে এখন খিচুড়ি স্বাদ নেই। কোনো মতে রাতটা কাটাতে পারলে বাঁচি। সতী অপ্রতিভ হইল। মৌলিনাথ গম্ভীর চোখে মমতাকে নিরীক্ষণ করিয়া ধীরে ধীরে বলিল, আপনার বিরক্তি স্বাভাবিক, কিন্তু উপায় তো নেই। কথায় বলে, দুরবস্থায় পড়লে বাঘ ফড়িং খায়। আমারও এমন দুর্ভাগ্য, অতিথিদের মনোরঞ্জন করতে পারলাম না। মমতা বোধহয় নিজের রূঢ়তায় একটু লজ্জিত হইয়াছিল। হাসিবার চেষ্টা করিয়া বলিল, আপনাকে আমি দোষ দিচ্ছি না, আপনি যথাসাধ্য করেছেন, আপনাকে ধন্যবাদ। অতঃপর আহার প্রায় নীরবে সমাপ্ত হইল। মৌলিনাথ নিজের কম্বলটা হাতের উপর ফেলিল, দেওয়াল হইতে রাইফেল নামাইয়া বগলে লইল। কয়েকটা টোটা পকেটে পুরিল। হাসি মুখে বলিল, এবার আপনারা শুয়ে পড়ুন। সতী বলিল, আপনি রাইফেল নিয়ে যাচ্ছেন, তার মানে? মৌলিনাথ বলিল, দরকার হবে বলে নিয়ে যাচ্ছি তা নয়, ওটা সঙ্গে থাকলে বেশ নিশ্চিন্তে ঘুমানো যায়। মৌলিনাথ সিঁড়ি দিয়া নামিতে লাগিল। সতী দ্বারের সম্মুখে দাঁড়াইয়া রহিল। বাঘ কি মই বেয়ে উঠতে পারে? না, ওদের অবিদ্যে নেই, তবু দরজা বন্ধ করে দিন। এই সময় সতী নিজের কবজিতে ঘড়ি দেখিয়া বলিয়া উঠিল, এ কি, এখন যে মোটে 7:30। আমি ভেবেছিলুম কত রাত্রির হয়ে গেছে। মৌলিনাথ বলিল, জঙ্গলে 7:30টাই রাত দুপুর, শুয়ে পড়ুন। এত শিগগির ঘুম আসবে কেন? তার চেয়ে আপনি বলছিলেন অতিথিদের মনোরঞ্জন করতে পারেননি, তাই না হয় করুন না। কি করব, মহিলাদের মনোরঞ্জনের কোনো বিদ্যেই যে জানা নেই। কেন, গান গাইতে তো জানেন। গান? হঠাৎ মৌলিনাথের কণ্ঠ হইতে স্বতঃস্ফূর্ত হাসির আওয়াজ উচ্চারিত হইয়া উঠিল। কি গান শুনবেন? কানু কহে রায়? না, অন্য কিছু গাইবেন? মৌলিনাথ উত্তর দিবার পূর্বেই মমতা বলিয়া উঠিল, সতী, বাড়াবাড়ি করিসনি, যা রয় সয় তাই ভালো, দোর বন্ধ করে দে। সতী ঘাড় ফিরাইয়া দেখিল মমতা শুইয়া পড়িয়াছে। সে ধীরে ধীরে দরজা বন্ধ করিয়া দিল। আলো কমাইয়া মমতার পাশে গিয়া শুইল। কম্বলটা ভালো করিয়া গায়ে জড়াইয়া লইয়া তৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিল। বলিল, যাই বলিস, আমাদের ভাগ্যি ভালো যে এই জঙ্গলের মধ্যে একজন ভদ্রলোকের দেখা পেয়েছি। ভদ্রলোক না হয়ে ছোট লোকও হতে পারত। মমতা গলার মধ্যে কেবল একটা শব্দ করিল। নিচে মৌলিনাথ প্রস্তরপট্টের উপর শয়ন করিয়াছিল। অর্ধেক কম্বলের বিছানা, বাকি অর্ধেক আবরণ, মাথায় রাইফেলের কুঁদা।
সে ঊর্ধ্বমুখে আকাশের পানে চাহিয়া রহিল। তাহার অধরে বিচিত্র কৌতুকের হাসি খেলা করিতে লাগিল। তারপর সে গান ধরিল, প্রথমে গুঞ্জরণ, তারপর স্পষ্ট স্বর। কেউ ভোলে না, কেউ ভোলে অতীত দিনের স্মৃতি, কেউ জ্বালে না আর বাতি, তার চির দুঃখের রাতে কেউ দ্বার খুলি জাগে, চায় নব চাঁদের তিথি। গান শেষ হইল। উপরের ঘর হইতে কোনো সাড়া পাওয়া গেল না। মৌলিনাথ পাশ ফিরিয়া চোখ বুজিল। ঘরে মমতা ও সতী পাশাপাশি শুইয়া আছে। মমতার চক্ষু মুদিত, হয়তো ঘুমাইয়া পড়িয়াছে। সতী নিষ্পলক নেত্রে চাহিয়া আছে। আজ বোধহয় কৃষ্ণপক্ষের তৃতীয়া কি চতুর্থী। জঙ্গলের মাথা ছাড়াইয়া চাঁদ উঠিতেছে, নব চাঁদের তিথি। চাঁদ যখন মধ্য গগনে, তখন মৌলিনাথের ঘুম ভাঙিয়া গেল। কোথায় যেন খুট করিয়া শব্দ হইয়াছে। একেবারে রাইফেল হাতে লইয়া সে উঠিয়া বসিল। বাঘ নয়, মই দিয়া একজন নামিয়া আসিতেছে, ফারকোট পরা চেহারা। পিছন দিক হইতে দেখিয়া মৌলিনাথ চিনিতে পারিল না মমতা না সতী। সতী আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। ঊর্ধ্বমুখী হইয়া চাঁদের পানে চাহিল। চারিদিকে ঘাড় ফিরাইয়া আলো ঝিলমিল বনানী দেখিল। তারপর পাথরের উপর বসিয়া পড়িল। বিছানায় বালিশের ঘর্ষণে তাহার খোঁপা খুলিয়া বেনি আলাইয়া পড়িয়াছে। মৌলিনাথ রাইফেল রাখিয়া বলিল, আপনি? সতী বলিল, ঘুম হল না তাই নেমে এলুম, দিদি ঘুমোচ্ছে। মৌলিনাথ বলিল, নতুন জায়গায় সকলের ঘুম আসে না। সতী বলিল, সেজন্য নয়, এত ভালো লাগছে যে ঘুমোতে পারছি না। মৌলিনাথের কণ্ঠস্বরে একটু সকৌতুক বিস্ময় প্রকাশ পাইল। এত ভালো লাগছে? বিশ্বাস করছেন না? সত্যি বলছি, যদি সারা জীবন এমনি জঙ্গলে কাটাতে পারতুম, বোধহয় আর কিচ্ছু চাইতুম না। এখন তাই মনে হচ্ছে দুদিন থাকলে মন তখন পালাই পালাই করবে। আপনার মন কি পালাই পালাই করে? না, এ আমার নিজের জঙ্গল। এর প্রত্যেকটি গাছ আমার চেনা, প্রত্যেকটি পাখির সঙ্গে আলাপ আছে। বাঘ ভাল্লুকেরাও অপরিচিত নয়। কে কোথায় থাকে তার ঠিকানা জানি। সতী চুপ করিয়া রহিল। অনেক দূর হইতে ঐক্যতানে শব্দ ভাসিয়া আসিল। শৃগালেরা রাত্রির মধ্যযাম ঘোষণা করিতেছে। আপনার কি শহরে যেতে একেবারেই ভালো লাগে না? মাসে 2 মাসে একবার যাই, যখন ফিরে আসি তখন আরো মিষ্টি লাগে। আপনি মানুষের সঙ্গ ভালোবাসেন না? মৌলিনাথ স্মিত মুখে নীরব রহিল। চুপ করে রইলেন যে, বলুন না। ও কথা যেতে দিন না। না না, বলুন। মৌলিনাথ আরেকটু ইতস্তত করিয়া বলিল, কি বলবো? মনের কথা কি স্পষ্ট করে বলা যায়? মোটামুটি এইটুকু বলা যায় যে মনের মানুষ যারা, তাদের সঙ্গ ভালো লাগে। যারা তা নয় তাদের সঙ্গ ভালো লাগে না। কিন্তু সমান ধর্ম মানুষ পৃথিবীতে বেশি নেই। যেখানে যত বেশি মানুষ, সেখানে তত বেশি বিরোধ, তত তীব্র স্বার্থপরতা। তার চেয়ে আমার জঙ্গল ভালো। সতী একটু চিন্তা করিয়া বলিল, জঙ্গলে কি বিরোধ স্বার্থপরতা নেই? আছে, কিন্তু অহেতুক বিরোধ নেই, দলবদ্ধ স্বার্থপরতা নেই। বাঘেরা দল বেঁধে বাঘের সঙ্গে লড়াই করে না। হরিণেরা সঙ্গবদ্ধ হয়ে হরিণের সঙ্গে ঝগড়া করে না। আর আমি তো জঙ্গলের মধ্যে একা, কার সঙ্গে ঝগড়া করব? তাহলে মোট কথা এই যে, মনের মানুষ অর্থাৎ সমান ধর্ম মানুষ পেলে আপনি ঝগড়া করবেন না। ঝগড়া আমি কোনো অবস্থাতেই করব না। ঝগড়ার উপক্রম দেখলেই পালিয়ে যাব। আপনি পুরুষ মানুষ, ঝগড়ার নামে পালাবেন? এ যে পলাতক মনোবৃত্তি। হোক পলাতক মনোবৃত্তি, আমি পালাব। মৌলিনাথের বলিবার ভঙ্গি শুনিয়া সতী কলকণ্ঠে হাসিয়া উঠিল। সতী! দুজনে একসঙ্গে উপর দিকে তাকাইল। মমতা দ্বারের সামনে দাঁড়াইয়া। পশ্চিমে ঢলিয়া পড়া চাঁদের আলো তাহার মুখে পড়িয়াছে। সতী বলিল, দিদি তোর ঘুম ভেঙেছে, নিচে আয় না। মমতা বলিল, না, তুই উপরে চলে আয়, এত রাত্রে ওখানে থাকতে হবে না। কটা বেজেছে? সতীর হাতে ঘড়ি নাই, সে ঘড়ি খুলিয়া শয়ন করিয়াছিল।
3টে বেজে গেছে। তবে তো ভোর হয়ে এলো, আর ঘুমিয়ে কি হবে? সতী, চলে এসো, বড় বাড়াবাড়ি করছো তুমি। আইবুড়ো মেয়ের অত ভালো নয়। মমতার স্বর কঠিন। সতী কিছুক্ষণ হতবাক হইয়া রহিল। তারপর ঘাড় ফিরাইয়া দেখিল মৌলিনাথ নিঃশব্দে হাসিতেছে। সে আর বাং নিষ্পত্তি করিল না, উঠিয়া উপরে চলিয়া গেল। রাত্রির যবনিকা উঠিয়া যাইতেছে। ভোর হইতে আর দেরি নাই। প্রথমে একটি বন মোরগ তরু শীর্ষ হইতে ডাক দিল। তাহার ক্রোশন থামিতে না থামিতে দূরে আরেকটি মোরগ ডাকিল। তারপর আরও দূরে আরেকটি ডাকিল। এই শব্দে দোয়েল, হাঁড়িচাচা, টিয়া, চড়ুই, পায়রা, ছাতারে সকলের ঘুম ভাঙিয়া গেল। বন মুখর হইয়া উঠিল। সূর্যোদয় হইল। মমতা ও সতী টং হইতে নামিয়া আসিল। তাহাদের কাঁধে বড় টার্কিশ তোয়ালে, হাতে টুথব্রাশ ও সাবানের কৌটা। মমতার মুখ গম্ভীর, সতীর মুখে গাম্ভীর্য হাসি লুকোচুরি খেলিতেছে। মমতা মৌলিনাথকে বলিল, ঝর্ণাটা কোন দিকে দেখিয়ে দিন তো। মৌলিনাথ তাহাদের ঝর্ণা পর্যন্ত পৌঁছাইয়া দিল, ফিরিয়া আসিয়া চায়ের জল চড়াইল। ধবলি খোয়ারের মধ্যে হাম্বারব করিতেছিল, তাহাকে ছাড়িয়া দিল। ঝর্ণার নির্জনতা হইতে ফিরিবার পথে মমতা কাঁটা ঝোপের আকর্ষণ বাঁচাইয়া চলিতে চলিতে বলিল, বাবা, জঙ্গলে মানুষ থাকে, ভাগ্যিস ওকে বিয়ে করিনি। সতী বলিল, ভাগ্যিস? তাহারা ফিরিয়া আসিয়া দেখিল মৌলিনাথ পাটাতনের উপর চায়ের সরঞ্জাম সাজাইয়া অপেক্ষা করিতেছে। ডিম সিদ্ধ ও বিস্কুটের সহযোগে চা খাওয়া শেষ হইলে মৌলিনাথ বলিল, এবার তাহলে মোটর মেরামতের চেষ্টায় যাওয়া যাক। আপনারা কি আমার সঙ্গে আসবেন? তাহার বক্তব্য শেষ হইল না, জঙ্গলের মধ্যে বিলাতি ব্লাডহাউন্ড কুকুরের গভীর ডাক শোনা গেল। তারপর কয়েকজন লোক তরুচক্রের মধ্যে প্রবেশ করিল। সর্বাগ্রে আসিতেছেন কুকুরের শিকল ধরিয়া মমতার স্বামী ম্যাজিস্ট্রেট মিস্টার ভৌমিক। তাহার পিছনে উর্দি পরা কয়েকজন লোক। মিস্টার ভৌমিকের চেহারা ইঞ্জিনের মতো, কাষ্ঠ, লোষ্ট্র, ইষ্টক, দৃঢ়, ঘনপিনদ্ধ কায়া, এবং তাহার অভ্যন্তরে যে লৌহ গলন, শৈলদলন, অচল চলন মন্ত্র নিহিত আছে, তাহাও নিঃসংশয়ে বলা যায়। মমতা তড়িৎপদে গিয়া স্বামীর বাহুর সহিত বাহু জড়াইয়া লইল, কুকুরের মাথায় হাত বুলাইয়া আদর করিল। সেইখানে দাঁড়াইয়া মিস্টার ভৌমিক স্ত্রীর জবানবন্দি শুনিলেন। নিজের হালও বয়ান করিলেন। কাল রাত্রি 10টা পর্যন্ত স্ত্রী ও শালিকা পৌঁছিল না দেখিয়া তিনি টেলিগ্রাম পাঠাইয়াছিলেন। তারপর আজ প্রাতঃকালে কুকুর লইয়া খুঁজিতে বাহির হইয়াছেন। এদিকে সতী ও মৌলিনাথ একক দাঁড়াইয়া আছে। সতী অনাবশ্যক সংবাদ দিল, দিদির স্বামী মিস্টার ভৌমিক, ম্যাজিস্ট্রেট। উত্তরে মৌলিনাথ শুধু ভ্রু তুলিল। মিস্টার ভৌমিক স্ত্রীকে বাহুলগ্ন করিয়া অগ্রসর হইলেন। সতীর সম্মুখে আসিয়া টুপি খুলিয়া বলিলেন, এই যে সতী, কেমন আছো? সতী বলিল, আপনি কেমন আছেন? শালিকাকে সাদর সম্ভাষণ জানাইয়া ম্যাজিস্ট্রেট সাহেব মৌলিনাথের দিকে ফিরিলেন। কড়া সুরে বলিলেন, এই ঘর আপনার? মৌলিনাথ বলিল, হ্যাঁ। ম্যাজিস্ট্রেট বলিলেন, আশা করি এ জমি আপনার। আপনি গভর্নমেন্টের খাস মহলে ট্রেসপাস করেননি। মৌলিনাথ বলিল, এ জঙ্গল আমার, আমি গভর্নমেন্টের খাস মহলে ট্রেসপাস করিনি, এবং গভর্নমেন্ট যদি আমার জঙ্গলে ট্রেসপাস করে, আমি গভর্নমেন্টের ঠ্যাং ভেঙে দেব। সতী অবাক হইয়া মৌলিনাথের পানে চাহিল। ঝগড়ার নামে যে লোক পলায়ন করিতে বদ্ধপরিকর, কথাগুলো তো তাহার মতো নয়। সতী হঠাৎ সজোরে হাসিয়া উঠিল। ম্যাজিস্ট্রেট কিন্তু হাসিলেন না, রাগও করিলেন না। আপন শক্তিতে তিনি অটল। স্ত্রীকে বলিলেন, চলো এবার যাওয়া যাক, ভাঙা গাড়িটা টেনে নিয়ে যেতে হবে। তোমাদের জিনিসপত্র কোথায়? মমতা আঙুল দেখাইয়া বলিল, ওই ঘরে আছে, 2টো সুটকেস। ম্যাজিস্ট্রেট আর্দালিকে হুকুম দিলেন সুটকেস 2টা নামাইয়া আনিতে। আর্দালি উপরে উঠিবার উপক্রম করিলে সতী বলিল, আমার সুটকেস নামাবার দরকার নেই। সকলের সপ্রশ্ন চক্ষু সতীর দিকে ফিরিল। সতী সহজ সুরে বলিল, আমি এখন যাব না, এখানেই থাকব। সকলের চোখের প্রশ্ন কণ্টকপথ তীক্ষ্ণ হইয়া উঠিল।
মমতা আর্ত অবিশ্বাসের সুরে বলিল, সতী? সতী বলিল, এতে আশ্চর্য হবার কি আছে? জায়গাটা আমার ভালো লেগেছে, তাই থাকব। কিন্তু একলা থাকবে কি করে? একলা কেন, উনিও তো থাকবেন, বলিয়া সতী চিবুকের সংকেতে মৌলিনাথকে দেখাইল। মমতা জ্বলিয়া উঠিল, তুই হলি কি? শিক্ষা, দীক্ষা, মান, মর্যাদা সব জলাঞ্জলি দিলি? ওসব হবে না। আমার সঙ্গে এসেছিস, আমার সঙ্গে ফিরে যেতে হবে। মামা মামিমার কাছে আমার একটা দায়িত্ব আছে। আমি যাব না। ম্যাজিস্ট্রেট এতক্ষণ ভ্রু কুঞ্চন করিয়া নীরব ছিলেন। মৌলিনাথের দিকে ফিরিয়া বজ্রগম্ভীর স্বরে বলিলেন, এর মানে কি? মৌলিনাথ বলিল, মানে তো আমিও জানি না, একটু অপেক্ষা করুন, দেখি যদি বুঝতে পারি। হাতের সংকেতে সতীকে ডাকিয়া মৌলিনাথ একটু দূরে লইয়া গেল। গাছের আড়ালে দাঁড়াইয়া প্রশ্ন করিল, ব্যাপার কি? সতীর চোখ ছলছল করিতেছে। স্ফুরিত অধরে সে বলিল, আমি যাব না, কিছুতেই যাব না। কিন্তু না যাওয়ার মানে বুঝতে পারছ? পারছি, ছেলে মানুষ নই, 21 বছর বয়স হয়েছে। তার মানে আমাকে বিয়ে করতে রাজি আছো, তাই তো? সতীর বাঁ চোখ হইতে এক ফোঁটা জল গড়াইয়া গালের উপর পড়িল। সে উত্তর দিল না। মৌলিনাথ বলিল, মৌনং সম্মতি লক্ষণম, কিন্তু যতক্ষণ বিয়ে না হচ্ছে ততক্ষণ এখানে থাকবে কোথায়? কেন? আমি ঘরে শোবো, তুমি নিচে শুয়েও। চমৎকার ব্যবস্থা। আমাকে যদি বাঘে নিয়ে যায়? বেশ, আমি নিচে শোবো, তুমি ঘরে শোও। আরও চমৎকার। তোমাকে বাঘে খেতে পারে না? সে আমি জানি না। স্ত্রী জাতির ইহাই শেষ যুক্তি। মৌলিনাথ কিছুক্ষণ দাঁড়াইয়া ঘাড় চুলকাইল। তারপর সতীর হাত ধরিয়া বলিল, এসো দেখি, যদি কিছু ব্যবস্থা হয়। দুজনে পাশাপাশি ম্যাজিস্ট্রেট সাহেবের সম্মুখে গিয়া দাঁড়াইল। ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে একটা প্রকাণ্ড সিগারেট ধরাইয়া ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়িতেছিলেন। মৌলিনাথ বলিল, সতী এখানেই থাকবে, এমনকি সেজন্য আমাকে বিয়ে করতে পর্যন্ত তৈরি আছে। আমারও অমত নেই। ম্যাজিস্ট্রেট বলিলেন, ড্যাম। মমতা দাঁতে দাঁত চাপিয়া বলিল, এমন বেহায়া মেয়ে দেখিনি, ছি 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 ছি। মৌলিনাথ বলিল, ঠিক বলেছেন, কিন্তু উপায় নেই, ও সাবালিকা। মিস্টার ভৌমিক, এক্ষেত্রে আপনিই সব দিক রক্ষে করতে পারেন। সতী আপনার শালী, এ কথাটা স্মরণ রাখবেন। ম্যাজিস্ট্রেট বলিলেন, তার মানে? মৌলিনাথ বলিল, আপনি ম্যাজিস্ট্রেট, বিয়ে দেবার অধিকার আপনার আছে, সাক্ষী সাবুত উপস্থিত। আপনি যদি বিয়ে না দিয়ে চলে যান, একটা কেলেঙ্কারি হবে। সতী আপনার শালী, সুতরাং দুর্নাম হবে আপনারই বেশি। ম্যাজিস্ট্রেট ঘন ঘন ধোঁয়া উৎকীরণ করিয়া মৌলিনাথ ও সতীকে দৃষ্টিপ্রসাদে অভিষিক্ত করিতে লাগিলেন। তারপর তাহার ইঞ্জিনের মতো মুখে অতি সামান্য একটু বাষ্পাচ্ছন্ন হাসির আভাস দেখা দিল। কখন পিছু হটিতে হয় ইঞ্জিন তাহা জানে। অতঃপর 1 ঘণ্টা কাটিয়া গিয়াছে। ম্যাজিস্ট্রেট সাহেব বিবাহক্রিয়া সম্পন্ন করিয়া সস্ত্রীক সানুচর প্রস্থান করিয়াছেন। মমতা যাইবার সময় সতীর সঙ্গে কথা বলে নাই, মুখ ফিরাইয়া চলিয়া গিয়াছে। প্রস্তরপট্টের কিনারায় সতী ও মৌলিনাথ পা ঝুলাইয়া বসিয়াছিল। দুজনের মুখই চিন্তাগ্রস্ত। মৌলিনাথ বলিল, হিন্দুদের 8 রকম বিয়ের ব্যবস্থা, তার মধ্যে গান্ধর্ব বিবাহ আছে, পৈশাচ বিবাহ আছে, রাক্ষস বিবাহ আছে। আমাদের বিয়েটা কোন বিবাহ বুঝতে পারছি না। সতী বলিল, বোধহয় খক্ষস বিবাহ। মৌলিনাথ সতীর কাছে ঘেঁষিয়া বসিল, বলিল, কি কাণ্ডটা করলে বলো দেখি? 1 রাত্রিরে এত হয়? সতী বলিল, যার হবার তার 1 রাত্রিরেই হয়। জামাইবাবু কিন্তু খুব ভালো লোক জানো, দিদিটা একটু ভাগ্যিস তোমাকে বিয়ে করেনি। ভাগ্যিস, কিন্তু ও কথা যাক, যে কাণ্ড করলে তার ফলাফল চিন্তা করেছ কি?
কি ফলাফল? রোজ নিজের হাতে রাঁধতে হবে। রাঁধতে আমি ভালোবাসি। বাসন মাজতে হবে। মাজব। বাথরুম নেই, জলের কল নেই, ঝর্ণায় গিয়ে নাইতে হবে। নাইব, কেটলিতে জল গরম করেও নাইব। আর ধবলি চড়াতে হবে। সতী ঘাট তুলিয়া বলিল, আমি ধবলি চড়াবো কেন? চণ্ডীদাস কি লিখেছেন? ধবলি চড়াবে তুমি। আচ্ছা আচ্ছা। সতী মুচকি হাসিল। এবার তাহলে গানটা গেয়ে ফেলো। কোন গান? কানু কহে রাই। দুজনে আরো ঘনিষ্ঠ হইয়া বসিল। জঙ্গলে পশুপক্ষী ছাড়া সাক্ষী নাই, তাহারাও পরের প্রণয়লীলা গ্রাহ্য করে না। মলিনাথ সতীকে দৃঢ়ভাবে জড়াইয়া লইয়া গান ধরিল। কানু কহে রাই, কহিতে ডরাই, ধবলি চড়াই মুই। ওগো রাখালিয়া মতি কি জানি পিরে। একটা কাঠঠুকরা অদৃশ্য থাকিয়া গানের সঙ্গে ঠেকা দিতে লাগিল। মতি কি জানি পিরেতে প্রেমের পসরা তুই। কানু কহে রাই, কহিতে ডরাই, ধবলি চড়াই মুই। কেমন লাগলো তোমার আজকের গল্পটা সেটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।